স্বামীর দ্বিতীয় স্ত্রীকে নিজের সদর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজেকে শক্ত রাখতে পারল না নাহার। দরজা ধরে দাঁড়িয়ে স্বামী বেশে আসা রাজীবকে বলল, তুমি শেরওয়ানি কেন পরেছো রাজীব? আর তোমার খালাতো বোন কেন শাড়িতে? ওর স্বামী মারা গেছে আর তুমি তো সেখানে গিয়েছিলে। তবে ও কেন? কেন? রাজীব তোমাকে কি বলবে নাহার? আমি আমার ছেলেকে বিয়ে করিয়েছি আবার। এতে নিশ্চয় তোমার আপত্তি নেই? অবশ্যই আপত্তি আছে আম্মা। আমার স্বামীকে বিয়ে করাতে হলে অবশ্যই আমার থেকে অনুমতি নিতে হবে। তোমাকে বিয়ে করার আগে আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করছিলে যে আমি তোমার অনুমতি নিব? আম্মা, ও আপনার ছেলে আর আমার স্বামী। এজন্যই আমি যতটা অধিকার দেখাতে পারি তুমি পারো না। আমি জোর করতে পারি, শাসন করতে পারি এবং কসম নিতে পারি। তুমি সেটা পারো না। রাজীব, আমি তোমাকে এই অনুমতি দেইনি তুমি ওকে নিয়ে ঘরে ঢুকবে না। আমাকে বাধ্য করবে না নাহার। না হলে আমি রাজীবকে বাধ্য করব তোমাকে তালাক দেওয়ার জন্য। ও আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। নাহার স্বামীর দিকে তাকালো। তার স্বামী নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তার মানে তার মায়ের সকল কাজে তার মতামত রয়েছে এবং সে সবটা জেনে বুঝেই করেছে। নাহার ২ কদম পিছিয়ে আসলো। ফিসেল হাসি ফুটে উঠে তার ঠোঁটে। তাচ্ছিল্য যেন চুইয়ে পড়েছিল তার পুরো কণ্ঠে। সে কেবল বলল, হায় রে পুরুষ, তোর জন্য আমি ঘর ছাড়লাম, পর হলাম, আর তুই আমায় ছেড়ে অন্যতে মজেতে চাইছিস। ধিক্কার তোকে পুরুষ, ধিক্কার দিলাম আমি। রাজীব এতক্ষণে মাথা উঁচু করে চাইছিল। নাহারকে বিধ্বস্ত লাগছে। হাত বাড়িয়ে তাকে আগলে ধরতে চাইল রাজীব, কিন্তু বাম হাতে থাকা নববধূর হাত বাধা দিল। রাজীব মাকে সরিয়ে ভিতরে প্রবেশ করতে করতে বলল, তোমার থাকতে ইচ্ছে না করলে তুমি চলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। ঠিক তেমনই তুমি চাইলে থাকতে পারো। আপনি আপনার ছেলে এবং ছেলের বৌমাকে নিয়ে এখান থেকে চলে যান, এটা আমার বাসা। কেবল তোমার ইনকামে এই ফ্ল্যাট হয়নি নাহার, আমারও ইনকাম আছে। হতে পারে তোমার নামে কাগজপত্র সব, কিন্তু তাই বলে তুমি আমাকে চলে যেতে বলতে পারো না। তোমার আমার কত স্মৃতি এখানে। নাহার কোনো জবাব না দিয়ে নিজ বেডরুমের দরজা আটকে দিয়ে বসে রইল। তার হাত পা কাঁপছে। দীর্ঘ ৯ বছরের সব কিছু আজ মিথ্যে। রাজীব অন্য কাউকে বিয়ে করে এনেছে। মুনিয়া সজ্ঞানে তাকে বিয়ে করেছে, কবুল পড়েছে। নাহারের আর কিছু করার নেই। তলপেটে চিনচিন ব্যথা বাড়ছে। বেড সাইডে টেবিল থেকে কয়েকটা ঘুমের মেডিসিন বের করে মুখে দেওয়ার আগে টুং করে বেজে উঠল তার মোবাইল ফোন। মেসেজ এসেছে হাসপাতাল থেকে। নাহার মা হতে চলছে। দীর্ঘ ৩ বছর চিকিৎসার পর সে মা হতে চাচ্ছে। রাজীবের কাছে বিষয়টা তো আর গোপন নেই। আজ সকালে সে বাসায় পরীক্ষা করে পজিটিভ রেজাল্ট জানিয়েছে তাকে। তবুও কেন সে দ্বিতীয় বিয়ে করলো? তার বুকটা কি একটা বারের জন্য কেঁপে উঠল না? ঘুমের মেডিসিন ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে সে মনে মনে সিদ্ধান্ত নিল, সে হেরে যাবে না, হেরে যেতে দিবে না তার সন্তানকে। নতুন বউকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে নাহার নিজ রুমে দরজা দিয়েছে। ভাবতেই মেজাজের পারদটা খানিকটা উপরে উঠে গেল। রাজীবের মা আফরোজা বেগম অনেক শখের ছেলের বউ মুনিয়া। এই মেয়েকে ঘরে তোলার জন্য পানির মতো টাকা খরচ করেছে আফরোজা। এই হুজুর ওই কবিরাজ কত কিছুই না করলো, কিন্তু মুনিয়ার হুট করে বিয়ে হয়ে যাওয়ার তার পরিকল্পনায় বেশ ব্যাঘাত ঘটে। আফরোজা বেগমের ছোট বোনের রোকসানার মেয়ে, একমাত্র মেয়ে মুনিয়া। সহায় সম্পত্তি যা আছে তা দিয়ে রাজীবের পরবর্তী ৩ পুরুষ বসে আরাম করে খেয়ে যেতে পারবে। মুনিয়ার স্বামী হুট করে হৃদরোগে আক্রান্ত হয়। মাত্র ৩০ বছর বয়সে পৃথিবী ত্যাগ করেছেন। বিদেশের মাটিতে মারা যায় তার স্বামী। মুনিয়া সাথেই ছিল। ভিসা সংক্রান্ত জটিলতা শেষ করে ৩ দিন আগে লাশ নিয়ে দেশে ফিরেছে। স্বামীর মৃত্যুর ৬ মাস পর হয় ইসলামের বিষয়ের নিয়মকানুন তারা খুব একটা মানে না। তাছাড়া আফরোজার কোনো আপত্তি নেই। মেয়েটার নতুন করে সবে শুরু করবে, এটা কি কম নাকি? রোকসানা বেগমকে কথা দিয়েছে আফরোজা, নাহারের আপত্তি করলে তাকে তালাক দিতে বাধ্য করবে রাজীবকে। কিন্তু এই মুহূর্তে নতুন বউয়ের উপর বিতৃষ্ণা নিয়ে দরজা বন্ধ করে থাকা নাহারের প্রতি কেবল রাগ হচ্ছে। কয়েকবার দরজায় কড়া নেড়ে বলল, নাহার, দরজা খুলো, ওরা ঘরে যাবে, বের হও এই মুহূর্তে। নাহার নীরব রইল, কিন্তু আফরোজা করাঘাত করতে ব্যস্ত। দরজা খুলে নাহার বলল, এটা আমার রুম, আপনার ছেলেকে বলুন অন্য কোথাও চলে যেতে। ও সুখিতাপি মানুষ, উপরন্তু নতুন বউ, আর তার সাথে এমন ব্যবহার মানায় না। একটু মানুষ হও। যার স্বামী হুট করে নতুন বউ নিয়ে আসে তাকে এসব বলে লাভ নেই।
আমি বসে বসে তার পা ধরে কান্না করব না। আপনার ছেলেকে বলে দিন, আমি যদি ওকে ভালোবেসে নিজের বাবার ঘর ছাড়তে পারি, তাহলে নিজের সুখের জন্য ওকে আমি ত্যাগ করতে পারি। রাজীব ড্রয়িং রুমে বসে কেবল দীর্ঘশ্বাস ফেলল। তার মাথাটা গত 3 দিন যাবৎ বেশ চিনচিন করে ব্যথা করছে। ঘাড়ে তীব্র যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন বসে আছে, কিংবা ভারী কোনো বস্তু রাখা আছে তার ঘাড়ে। নাহারকে ডাকতে গিয়েও মুখ থেকে বের হলো, মুনিয়া, এক গ্লাস পানি নিয়ে এসে তো আমার জন্য। নাহারের নজর এড়ালো না। এতটা অপমান সইতে না পেরে দরজা বন্ধ করে দিল। মুনিয়ার হাত থেকে পানি নিয়ে এক চুমুকে শেষ করল রাজীব। তার তেষ্টা বেড়েই চলেছে। শরীরে অসহনীয় যন্ত্রণা, কামুকতার স্পষ্ট ইঙ্গিত পাচ্ছে। কোনো কিছু না ভেবে ওয়াশরুমে প্রবেশ করে ছাওয়ার ছেড়ে দিল। চুইয়ে চুইয়ে পানি পড়ছে তার সারা অঙ্গে। হাত ঘড়ি, আংটি এবং হাতে থাকা ব্রেসলেট খুলে ফেলতে সে অনুভব করল তার সকল যন্ত্রণা উবে গেছে। মাথাটা পাতলা লাগছে। সম্বিত ফিরে পেল সে। মুনিয়াকে বিয়ে করেছে বলে মনে হয়নি। মনে পড়ল নাহারের পাঠানো প্রেগনেন্সি কিটের ছবির কথা। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে কড়া পড়ল নাহারের দরজায়। আফরোজা মুনিয়াকে পাশের রুমে নিয়ে গেছে ততক্ষণ। ছেলের অযাচিত চিৎকারে দুজনে বেরিয়ে এলো। নাহার, দরজা খুলো, আমার তোমার সাথে কথা আছে। আমার কোনো কাপুরুষের সাথে কথা নেই। তুমি আমাকে ঠকিয়েছ। আমার কথা শোনো, জেদ করবে না একদম, প্লিজ বলছি। এই মুহূর্তে এমন করো না। আমি কোনো কথা শুনবো না। আমি দরজা ভেঙে ফেলবো কিন্তু। জোরে জোরে কয়েকবার আঘাত করলো রাজীব। গলা কাটা মুরগির মতো ছটপট করছিল সে। এই মুহূর্তে যদি নাহার দরজা না খুলে, তাহলে সত্যি সে দরজা ভেঙে ফেলবে বলে মনে হচ্ছে। তার মা তাকে থামাতে চাইলে সে বলল, মা, আমি জানি না আমি কেন তোমার মরে যাওয়ার হুমকিতে ওকে বিয়ে করতে রাজি হলাম। আমি বুঝতে পারছি না আমি কি করে এটা করলাম। আমি নাহারকে ঠকিয়েছি, এটা মিথ্যে নয়। তাই আমাদের মাঝে একটা কথাও তুমি বলবে না। আর নাহার, তুমি দরজা খুলবা নাকি আমি ভেঙে ফেলবো? কসম আমার সৃষ্টিকর্তার, আমার ভালোবাসার, তুমি যদি কিছু করেছো তো তোমার আমি ক্ষমা করব না। রাজীব সজোরে লাথি মারতেই দরজা খুলে দিল নাহার। ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল রাজীব। চিন্তিত মুখে আফরোজা কাউকে কল দিল। কিন্তু আমার ছেলে তার বউয়ের জন্য এমন করছে কেন? কারণ ওটা তোমার ছেলের বউয়ের ঘর। তাই যে অবধি তোমার ছেলের বউ নিজ থেকে তাকে ঘরে আসার আমন্ত্রণ না জানাবে, সে ঘরে যেতে পারছে না। তোমার ছেলের স্ত্রীর অনুমতি দিতে বলো তৃতীয় সত্তার প্রবেশ করার জন্য। খুব ভোরে নাহারের ঘুম ভাঙল। গায়ের উপর রাজীবের পা তুলে দেওয়া গত কয়েক মাসে এই সময়টাকে মিস করেছিল। কারো অনুপস্থিতির নিজেকে পড়ানোর মাঝে যন্ত্রণাটা নাহার বেশ বুঝতে পারে। যখন যখন রাজীব দূরে কোথাও যায়, এই মুহূর্তে তার কোনো মন খারাপ নেই। গত রাত্রে রুমে প্রবেশ করার পর রাজীব কোনো কথা বলেনি। নাহারকে রাগ প্রাধান্য না দিয়ে তাকে হাত ধরে বিছানায় এনে বসিয়েছে। তার বলিষ্ঠ দেহের জোরের সাথে জবরদস্তের প্রয়োজন পড়েনি, কারণ রাজীব জানে কিভাবে তার স্ত্রীকে কাবু করতে হয়। প্রেমিকের এখতিয়ারে প্রেয়সী নিরুপায়। লতানো কোনো গুলমের ন্যায় নাহারকে জড়িয়ে নিয়ে তার কানে ফিসফিস করে বলেছিল, পরি, আমি তোমার সাথে সকালে কথা বলবো। তুমি আমার ইচ্ছায় করো, কিন্তু এই মুহূর্তে ঠান্ডা হও। আমার প্রচণ্ড ক্লান্ত লাগছে, ঘুম আসছে ভীষণ। নতুন বউ রেখে এই ঘরে আসার কী দরকার? পুরনো জিনিসে মায়া ছাড়তে পারছেন না বুঝি? পুরনো জিনিসের প্রতি মানুষের বরাবর আবেগ বেশি থাকে। আর সে যদি হয় পুরনো মানুষ, তবে তাকে কি আর ভোলা যায়? মা জোর করলো, তবে আশ্চর্য কি জানো? আমি যেন কেন না করতে পারলাম না। মন্ত্রমুগ্ধ ন্যায় আমি রাজি হয়ে গিয়েছিলাম বিয়ে করার জন্য। মানে, যা আছে তাই করেছেন। আমার মনে কেবল তুমি আছো, এটা তোমাকে মানতে হবে। আর ভুলেও আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না। একদম তুলে নিয়ে আসবো। নাহার কোনো জবাব দিতে পারেনি। কান্নায় তার গলা ব্যথা শুরু করে। উদরে রাজীবের স্পর্শ পেয়ে ফিসফিস করে বলল, আমার সন্তান আসতেছে পরি। আমি জানি না আমার কি হয়েছে, কেবল জানি আমি ভুল করেছি। কথা দিচ্ছি সব ঠিক করে দিব। তুমি কেবল আমার পাশে থাকো। এরপর ক্লান্তিকে ছাপিয়ে দুই চোখে ঘুম নেমে এসেছিল। রাস্তার ল্যাম্পপোস্টগুলো আলোর পরিবর্তে এই মুহূর্তে রোদের আলো হুটোপুটি খাচ্ছে পুরো ফ্লোরে। নাহা নিচ থেকে ওঠার চেষ্টা করলো। রাজীব তাকে থামিয়ে দিয়ে বলল, আজ শুক্রবার, তবে কিসের এত তাড়া? বাইরে আপনার নতুন বউ, তোমাকে ভাবতে হবে না। তার কথা ভাবার জন্য তার শাশুড়ি আছে। তুমি চুপচাপ শুয়ে থাকো। বেলা 10টার দিকে রাজীব বিছানা ছাড়ে। নাহার তখনও পুনরায় ঘুমাচ্ছে। মেয়েটা পুরো রুমের অবস্থা নাজেহাল করে রেখেছে। ফুড পার্লারে খাবার আন্ডার দিয়ে
একে একে সকল কিছু গুজায় রাজীব। 30 মিনিট পর গোসল সেরে বেরিয়ে এসে দেখতে পায় খাবার চলে এসেছে। ওয়ালেট নিয়ে বেরিয়ে যাওয়ার পূর্বে লক করতে ভুলেনি। চাবিটা সাথে নিয়ে বেরিয়েছে। রাজীব যখন বাইরে যায়, মুনিয়া তখন গেস্ট রুমে বসে কারোর সাথে কথা বলছিল। আফরোজা বেগম ছিল ওয়াশরুমে। খাবার নিয়ে আসার পর মুখোমুখি হলো মা ছিল। কি করছিস এসব বাবু তুই? নতুন বউকে কেউ এভাবে একা রেখে যায়? নতুন বউ তো আমি আনতে চাইনি মা। তুমি যেহেতু নিজেই পছন্দ করে এনেছ, তবে তুমি ওর দেখাশোনা করো। তুই কি বলছিস এসব? মুনিয়া কত ভালো মেয়ে। ওই মেয়ের জন্য তুই মুনিয়াকে অপমান করতে পারিস না? তোমার নতুন বউর জন্য আমি আমার স্ত্রীকে অপমান করতে পারি না? তুই এসব কেন বলছিস? এক রাতে তোকে কোন জাদুটোনা করলো? মা, এসব কি বাজে কথা বলছো? আমি ওকে ভালোবাসি, এটাই কি যথেষ্ট নয়? আর বাজে মেয়ে বলবে না, ও আমার স্ত্রী। আমি জানি না কেন তোমার কথায় রাজি হয়েছিলাম, কিন্তু এরপর ওর আর দায়িত্ব নেওয়া আমার সম্ভব না। লোকের কথায় মেয়েটা যে মরে যাবে, তুমি ওকে নাম দিয়েছিস, এবার মান দিবি না? রাজীবের কোনো কথা না বলে নিজ রুমে চলে গেল। মাথা চিনচিন ব্যথায় আবারও হচ্ছে। বাসায় প্রবেশ করলেই এমন অস্বস্তি। নাহারের ঘুম ভাঙলো যখন তখন বাইরে মা ছেলে তর্ক চলছে। নাহার মা না হওয়া নিয়েও হাজারখানেক কথা শোনাতে পিছপা হলো না রাজীবের মা। পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র হচ্ছে একজন মানুষকে কথার দ্বারা আঘাত করা। রাজীব পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নাহার বেসরকারি একটি কলেজের লেকচারার হিসেবে আছে। দুজনের প্রেমের সম্পর্কে নাহারের পরিবারে কোনো আপত্তি ছিল না, কারণ মেয়ের খুশিতে তারা খুশি। এটাই যেন কাল হয়ে দাঁড়ালো রাজীবের এবং নাহারের সুখের জীবনে। কারণ রাজীবের মা মেনে নিতে চাইলেন না, তিনি চাইলেন আরও ঝামেলা করতে। তাতেও বেশ কিছু লাভ হলো না। ইতিমধ্যে নাহার এবং রাজীব বিয়ে করে নিয়েছিল। নাহারের সন্তান না হওয়ার পিছনে তার দায়ভার আছে, সেটা সে নিজে নিজেই জানে। বিয়ের মাস তিনেক মাঝে নাহার গর্ভবতী হয়েছিল। এত দ্রুত কনসিভ করার কারণে বেশ খানিকটা ভয় ও লজ্জায় পড়েছিল মেয়েটা। রাজীবের তখনও আপত্তি ছিল না। তার কথা ছিল, আমার যা বেতন তাতে এই মুহূর্তে আমরা সন্তান নিতেই পারি। সৃষ্টিকর্তা যখন দিয়েছে, তাকে মেরে ফেলার অধিকার আমাদের নেই। অথচ 7 দিন পর হুট করে পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় নাহার। জানা যায় পেটে আর বাচ্চা নেই। তখন বিষয়টা নিয়ে কেউ তেমন কিছু চিন্তা করেনি। রাজীবের মায়ের দোষটাও ঢাকা পড়ে গিয়েছিল। পরপর 4 দিন সে প্রতিবেলায় খাবারের সাথে গর্ভনিরোধক মেডিসিন দিয়েছিল নাহারকে, যার ফলে নাহারের শরীর বেশ খারাপ হয়েছিল। সে ভেবেছিল মোশন সিকনেস হচ্ছে। ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার বুঝতে পেরেছিল কিছু বলেনি, কারণ সে গাইনি ডাক্তার ছিল রাজীবের মায়ের ঘনিষ্ঠ বন্ধু। দরজার আড়ালে তাকে কথা শোনাতেও ছাড়েননি ডাক্তার। তবে নিজের ভুল স্বীকার করে মাথা নিচু করে সবটা আড়াল করার অনুরোধ করেছিল আফরোজা বেগম। বান্ধবী এমন অসহায় আবদার ও মলিন মুখ দেখে রাজীবকে মিথ্যে বলতে বাধ্য হয়েছিল ভদ্রমহিলা। সে যাত্রায় বেঁচে ফিরে আফরোজা বেগম সিদ্ধান্ত নেয়, নাহারের ক্ষতি এমনভাবে করতে হবে যেন কেউ ধরতে না পারে। নাহারের প্রতি তার তেমন কোনো রাগ নেই, কিন্তু সে এই মেয়েটাকে দেখতে পারে না। তার ছেলের পাশে দেখলে অযথাই রাগ ওঠে, অথচ মুনিয়াকে দেখলে কেমন অন্তরাত্মা ঠান্ডা হয়ে যায়। ছেলেটাও বোকা, না হলে ছুরি দেখে বুড়িকে কেউ বিয়ে করে? ঘড়ির কাঁটা ডিং শব্দে রাজীব ঘড়ির দিকে তাকালো। 9টা বেজে গেছে। হাতের খাবারগুলোর সাথে এক বোতল পানি নিয়ে সে রুমের ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়েছে। আফরোজা বেগম রাগে কেবল গোখরা সাপের না ফোঁসফোঁস করছে। কমলা রঙের চাদরের মাঝে বিশাল বড় এক সূর্যমুখী ফুলের ছবি। সেই সূর্যমুখী ফুলের মাঝে পরিদেশে এক পরী ঘুমিয়ে আছে নীরবে। তাকে হাত বাড়িয়ে স্পর্শ করতে চাইলে রাজীব, পাছে ঘুম ভেঙে যায় এই কারণে স্পর্শ করল না। ল্যাপটপ খুলে মনোযোগ দিচ্ছিল, কিন্তু দরজা ধাক্কানোর শব্দে উঠে দাঁড়াতে বাধ্য হলো। ঘুম ভেঙেছে নাহারেরও। তার কেবল তোমার শরীরে অগোছালো কাপড় ঠিক করা অবধি অপেক্ষা করে রাজীব। মিনিট পর দরজা খুলে হুড়মুড়িয়ে প্রবেশ করে আফরোজা। খানিকটা রাগের বসে পড়ল, নাস্তা কে বানাবে? এত বেলা ঘুমালে কেন আম্মা? তোমার নতুন বউকে বলো। আমার বউয়ের শরীর খারাপ। বিয়ে আমি করেছি না তুমি করতে বাধ্য করেছ। আফরোজা বেগম কিছু বলতে যাওয়ার আগে খেয়াল করলো রাজীবের হাতে সেই আংটিটা নেই। চমকে জিজ্ঞাসা করলো, আংটি কই তোর? যেটা তোর খালু বিয়ের কথা শুনে পরিয়ে দিয়েছিল। ফেলে দিয়েছি, কারণ দামি হলেও আমার কাছে মূল্যহীন। মাথায় বাজ পড়ল আফরোজা বেগমের। আংটি তৈরি করতে তার অনেক পয়সা খরচ হয়েছিল। 18টা কুমারী মৃত নারীর কোমরে হাড় দিয়ে 18 শনিবার কাজ করে বানানো হয়েছিল।
বারবার করে তাকে বলা হয়েছিল এটা খুললে তার উপর কোনো টোটকা কাজ করবে না, আর তার ছেলে সেটাই খুলে ফেলেছে। এজন্য তো নাহারের প্রতি তার বিতৃষ্ণার পরিবর্তে ভালোবাসা ফিরেছে। চিন্তিত মুখে বেরিয়ে এলেন রুম থেকে। এবার তাকে অন্য উপায় বের করতে হবে। টোটকা মেশাতে হবে রাজীবের রক্তে, যেন চাইলেও ছুটতে না পারে। এজন্য প্রয়োজন হবে এক দুর্লভ বস্তুর, যার জন্য তাকে যেতে হবে এক বিশেষ স্থান। ব্যতিব্যস্ত আফরোজা বেগম রাজীবের খুলে ফেলা আংটি খুঁজতে থাকে। কোথায় ফেলতে পারে সে? ময়লার বালতি কিংবা বিল্ডিংয়ের আশেপাশে খুঁজে এলো একটিবার, কিন্তু কোথাও নেই। খানিকটা হতাশ হয়ে কল দিল কবিরাজকে। আভা, একটা ভুল হয়ে গেল যে। আজ রবিবার, আজ আমি নতুন কোনো কাজে হাত দিব না। আপনি বিকালে একবার আসুন। আসার সময় আপনার নতুন বউকে আনতে ভুল করবেন না। ছেলে যে হাতের নাগালে চলে যাচ্ছে। ছেলে হাতে আনতে কতক্ষণ? আপনি আসেন, সামনাসামনি কথা হবে। আপার সাথে উনি উজানবেলার পানিও নিয়ে আসবেন। গতবারে বলেছিলেন ভাটিবেলার পানি লাগবে, তাও শনিবারে। আপনি এমনিই আসেন। আফরোজা তার নতুন ছেলের বউকে নিয়ে কবিরাজের বাড়ি গেল সন্ধ্যার একটু আগে। রাজীব কিংবা নাহার তাদের যেতে দেখেনি। তারা বাসাতে নেই। রাজীব যখন বুঝতে পারল নাহার মা হতে চলছে, এক মুহূর্ত দেরি করেনি, ডাক্তারের কাছে নিয়ে এসেছে। নাহারের রাগ কিছুতেই কমছে না। সে মুনিয়াকে মেনে নিবে না, অথচ রাজীব এই বিষয়ে কথা বলতে নারাজ। সে বারবার বলেছে, নাহার, এই বিষয়ে তোমার চিন্তা করার কোনো মানেই নেই। আমাদের সন্তানের ক্ষতি করা। অন্তত এই কয়েক মাস তোমার এসব থেকে দূরে থাকাই উচিত। কেমন দূরে থাকা উচিত? তুমি তোমার বাবার বাড়িতে থাকো। এতে তোমার ওপর মানসিক চাপটা কমবে। আর তুমি আমার ঘরে আমার বিছানায় অন্যকে নিয়ে সময় কাটাবে। আমি চোখের সামনে থাকলে তো আর সম্ভব নয়, তাই চলে যেতে বলছো। আমি চাইলে তুমি থাকা আর না থাকাটা কোনো ব্যাপার নয় নাহার। আমি চাইলে অন্য রুমে ওর সাথে রাত কাটাতে পারি, একান্তে সময় কাটাতে পারি, কিন্তু আমি সেটা চাই না। তোমাকে এটা বুঝতে হবে। 3 দিন পর ফিরছ, বাসর করে আসোনি, তার কি প্রমাণ আছে? পুরো রাস্তায় রিস্কায় আসার সময় নাহার আর কিছুই বলেনি। রাজীব কথা বাড়াতে চেয়েছিল, কিছু খাবে নাকি জিজ্ঞাসা করেছিল, কিন্তু কোনো জবাব দেয়নি নাহার। সে বুঝতে পেরেছে পুরুষ মানুষকে কখনো জোর করে বিয়ে করানো যায় না। তাদের সম্মতি থাকে বলেই তারা বিয়ে করে। আজ বাসায় ফিরে নিজের রুমের দরজা দিল না। এই ফ্ল্যাটটা তার অনেক যত্নে সাজানো, অন্যের জন্য নষ্ট করবে না একটুও। রাজীব তার থেকে মুক্ত। সে চাইলে এই ঘরে থাকতেও পারে, আবার চাইলে নতুন বউর কাছে যেতেও পারে। তবে সে যেটা করলো সেটা নিজেকে গুটিয়ে নিল। 4 জনের রাতের খাবার রাজীব বাইরে থেকে নিয়ে এসেছিল, কিন্তু নাহার ডাল চাল একসাথে ফুটিয়ে অল্প খিচুড়ি কেবল নিজের জন্য রান্না করলো। খাবার টেবিলে রাজীব নিজের নতুন বউ এবং মাকে দিয়ে খাবার খাওয়ার সময় বার কয়েক ডাকলো। নাহার জবাব দিল না। নিজের রুমে বসে টিভি ছেড়ে আয়েশ করে খাবার খেলো। উচ্চ শব্দে গান বাজাতে ভুলল না, কারণ রাজীবের মায়ের এসব হিন্দি গান পছন্দ নয়। কিছুটা বিরক্ত নিয়ে সে বলল, বাসাটা কি নটি বাড়ি নাকি যে এত জোরে গান বাজায়? নটির ঘরে নটি আনছিস তুই? জীবনটা শেষ করে দিল। রাজীব কিছু বলার পূর্বে নাহার পিছন থেকে জবাব দিল, তাই বুঝি? এই বাড়িতে নতুন 2 নটির আমদানি করতে আপনারা 2 জন এসেছেন? তোর এত বড় সাহস, তুই আমাকে এসব বলিস? আপনার কত বড় সাহস যে আপনি আমার বাসায় বসে আমার খাবার খেয়ে আমাকে এসব বলছেন? এটা আমার ছেলের বাসা। এই পুরো বাসাটা আমার। আজকে আপনার ছেলে আমার নামে লিখে দিয়েছে। রাজীব নিশ্চুপ খাবার টেবিল থেকে উঠে গিয়ে বেসিনে হাত পরিষ্কার করলো। নাহারের অন্যায় হাত মুখ মুছে বলে, ভিতরে যাও। মায়ের সাথে এমনভাবে কথা বলো না। তুমি যেমন চিন্তা করবে তেমনটাই প্রভাব পড়বে। রাজীবের কথা মনে ধরল নাহার। সে নিজের রুমে চলে গেল। আফরোজা বলল, ও আমাকে এত বড় কথা বলল আর তুই কিছু বললি না? আম্মা, শুরুটা আপনি করেছেন। কি দরকার ছিল ওকে এসব বলার? ও তোকে নিশ্চয় তাবিজ করেছে, তা না হলে তো এমন ছেলে তুই না। তোর বউ আমার প্লেটে 1 চামচ ভাত বাড়ে না, একটু সেবা যত্ন করে না, তুই এসব দেখিস না? আম্মা, আমি সব দেখি। আপনি তো ওর হাতে রান্না করা তরকারি খেতে পারেন না, আপনি তো ওর বানানো চা পছন্দ করেন না, তাহলে ও কিভাবে আপনার সেবা করবে? এই 2 দিনে মুনিয়া আমার যতটা খেয়াল রেখেছে তোর বউ বিয়ের এত বছরও রাখেনি। বেশ ভালো তো, তাহলে মুনিয়া আপনার সেবা করবে। আর হ্যাঁ, আপনারা চাইলে আমি আপনাদের জন্য অন্য ভাষা ঠিক করে দিতে পারি। আর তুই? আপনাদের সব খরচ দেবো, মাঝে মাঝে দেখতে যাব। মুনিয়া তোর বউ, ওর একটা অধিকার আছে। বিয়ের সময় তো আপনারা বারবার বলেছেন আপনাদের কোনো চাহিদা নেই, কেবল নাম প্রয়োজন। আপনারা আমার নাম চেয়েছেন, আমি দিয়েছি।
এর চেয়ে বেশি আর কি? আমি কিছু জানি না, আজ রাতে তুই মুনিয়ার সাথে থাকবি, এটাই শেষ কথা। রাজীব কিছু না বলে বাইরে চলে গেল। তার শরীরটা বেশ খারাপ লাগছে। অতিরিক্ত গরমের কারণে কি না সে বুঝতে পারছে না। সিগারেট শেষ করে রুমে গিয়ে দেখলো নাহার শুয়ে আছে। সে জানে নাহার ঘুমায়নি। কথা না বাড়িয়ে রাজীব ওয়াশরুমে ঢুকে পড়ল। দীর্ঘ সময় পর বের হয়ে নাহারের পাশে শুয়ে পড়ল। তাকে এক হাতে নিজের কাছে টেনে নিতেই তার দুই চোখে ঘুম নেমে আসলো। রাজীবের ঘুম ভাঙল গভীর রাতে, মাথায় তীব্র যন্ত্রণা নিয়ে। কোনো কিছুর কারণে তার মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু ঠান্ডা পানির জন্য বাইরে এলো। ফ্রিজ খুলে ঠান্ডা পানি বের করে এক বোতল পানি শেষ করলো সে। শরীর হুট করে তার অস্থিরতা বাড়ছে। এই মুহূর্তে দরজা খুলে বের হলো মুনিয়া। পরনে এক পাচে ডুরের শাড়ি। শারীরিক অস্থিরতা কাম উত্তেজনায় পরিণত হলো। মুনিয়া তাকে টানছে, তার মস্তিষ্ক তাকে বলছে মুনিয়ার কাছে যেতে। কেবল সেই পারবে এহেন অস্থিরতা কাটা। 10টার দিকে ঘুম ভাঙল নাহারের। ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ফোনে অ্যালার্ম বাজেনি আজ। ক্ষুধায় হুট করে পেট মোচড় দিয়ে উঠছে। ফ্লোরে একরাশি রোদ হুটোপুটে খাচ্ছে। উঠার চেষ্টা করলো নাহার, কিন্তু পারল না। রাজীব তাকে লতানো কলমির ডগার ন্যায় জড়িয়ে আছে। দুজনে অনাবৃত্ত। এটাও উঠতে পারবে না। আরও একটা কারণ, গত রাত্রে খানিকটা অভিমান নিয়ে ঘুমিয়েছিল নাহার, কিন্তু গভীর রাতে রাজীবের ডাকে সাড়া দিতে বাধ্য হয়েছিল। রাত তখন 3টের কাছাকাছি। রাজীব যখন উঠে পানি খাওয়ার জন্য বাইরে যায়, ঠিক তখনই ঘুম ভাঙে নাহার। তার ভয় করছিল ভীষণ। রুমের লাইট জ্বালাবে একটু সময় যেন তাকে তার মস্তিষ্ক দিতে চাইছিল না। পুরো ঘরময় গুমট পরিবেশ, একটু বাতাসও নেই। সে বারবার আয়াতুল কুরসি পাঠ করে চেষ্টা করেছিল, কিন্তু মনে হচ্ছিল তার মন এবং মস্তিষ্ক হতে সবটাই উবে গেছে কর্পূরের মতো। ভয়ে আমচুর হয়ে গিয়েছিল তার মুখটা। অন্ধকারে বালিশের নিচে হাত রেখে কেবল নিজের ফোনটা পায়। কাঁপতে হাতে থাকা ইউটিউব থেকে সার্চ করে আয়াতুল কুরসি প্লে করে। তার মনে হচ্ছিল কিছু একটা ছিটকে সরে গেল তার পাশ থেকে। ধীরে ধীরে তার ঘরের ভেতর গুমট ভাবটা কমতে থাকে। মিনিট 5-এর মাথায় রাজীব ফিরে এলো। তাকে দেখে বেশ বিধ্বস্ত লাগছিল। মনে হচ্ছে সে কোনো অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করে সবেমাত্র ফিরেছে। রাজীব ফিরে ঘরের আলো জ্বালালো। ওয়াশরুমে দরজা খোলা রেখে বারবার চোখে মুখে পানি দিতে লাগলো। নাহার বিছানায় বসে সবটা দেখছে। আয়াতুল কুরসি পুনরায় প্রথম থেকে বাঁচতে শুরু করলো। কিছু সময় পূর্বে ঘটে যাওয়া ঘটনার কোনো ব্যাখ্যা নেই রাজীবের কাছে। মুনিয়ার খোলা চুল, চিরল ঠোঁট কিংবা দেহের প্লেবতায় মুগ্ধ হয়ে পড়েছিল, নাকি অন্য কিছু। মাথার ভিতরে হতে থাকা যন্ত্রণাটায় নামটাই বা কী দিবে। যদি সঠিক সময় হুঁশ না ফিরত, তাহলে কি সত্যি সে মুনিয়াকে অধিকার দিয়ে বসত? নাহারের কাছে কি জবাব দিত? মস্তিষ্কে এত কিছু চিন্তা করছে, অথচ শরীরে মানছে না। ডাক্তার বলেছে সাবধানে থাকতে, অথচ নিজেকে আর সামলাতেই পারছে না সে। নাহারের স্বামীর প্রতিটা শ্বাসের সাথে পরিচিত। তাকে বুঝতে দেরি হয়নি, কিন্তু আজ বিকেলের বলা কথাগুলো বারবার মনে হতে লাগলো। আমি চাইলে মুনিয়ার কাছে যেতে পারি, তুমি থাকতেই যেতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যেতে চাই না। নাহার ভাবল, সত্যিই তো। রাজীব চাইলে এই মুহূর্তে ঘুমিয়ে থাকা নাহারকে না জানিয়ে যেতে পারত পাশের ঘরে, অথচ সে যায়নি। মনে মনে বেশ খুশি হলো। তার খুশি বহিঃপ্রকাশ ঘটে চোখে মুখে। রাজীব তার দিকে ফিরে তাকালো। আমার অস্থিরতায় মজা নিচ্ছ? বেশ, আগামীকালকে আমি একা একা ফুচকা খেয়ে আসবো, তখন বুঝবে কেমন লাগে। সেটা আমি ঘরেই বানাতে পারি। আমার কাছে অপশান আছে। তবে আমার কাছে তুমি ছাড়া আর কোনো অপশান নেই। কেন, আছে তো। নাহার কথা শেষ করতে দেয় না রাজীব। সে আপাতত তাদের মাঝে মুনিয়া নামটা শুনতে চায় না। হয়তো কিছু সময় পূর্বে ভয়টা তার মাঝে পুনরায় কাজ করা হলো। রাত ভোর হলে ঘুম নামে তাদের চোখে, অথচ নির্ঘুম কাটে মুনিয়ার রাত। ভোরবেলা শাশুড়ি খুশি মনে মুনিয়ার দরজার দিকে তাকায়। তার বিশ্বাস, একবার ছেলে মুনিয়ার প্রেমে মজে গেলে কারো সাধ্য নেই তাদের আলাদা করার। নিশ্চয় রাতের টোটকায় কাজ করেছে। কবিরাজ কাল ফিরে আসার সময় এক বোতল পানি দিয়ে বলেছিল, ছেলে যখন এই পানি খাবে তখন যেন বউ নিঃশ্বাস বন্ধ করে মনে মনে বলতে থেকে, আমার স্বামী কেবল আমার রূপে আটকে থাকুক, অন্য যে কোনো নারী তার চোখে কেবল বিষ হোক। পানি খাওয়ার পর যেটুকু পানি থাকবে সেটুকু দিয়ে গভীর রাতে ছেলের বউকে গোসল করাবে। গোসলের পানি আরও কয়েকটা উপাদান দিতে হবে, যা সে দিয়েছিল। এক প্যাচে
ডুরের শাড়িটা পরে স্বামীর সামনে যাবে আর ওই কথাগুলো মনে মনে বলবে, কাজ হয়ে যাবে। আফরোজা বেগম রাতে ছেলেকে খাবার দেওয়ার সময় ওই পানি দিয়েছিল। তাছাড়া মুনিয়ার গোসল পানিও সে নিজে হাতে তৈরি করে ডুরের শাড়িটা পরিয়ে রেখেছিল নিজ ঘরে। দরজা খুলে বসেছিল অন্ধকারে। কবরেজ তাকে কিছু আমল দিয়েছিল, সেগুলো পড়ার সময় খেয়াল করলো রাজীব বেরিয়ে আসছে ঘর থেকে এবং মুনিয়ার দিকে আসছে। শুকর আলহামদুলিল্লাহ বলে নিজের রুমে দরজা লাগিয়ে দিয়ে ঘুমাতে চায়। মুনিয়া দরজা লাগানো, তাই ফিরে আসে সে। পরোটা, সুজির হালুয়া, ডিমবাজি করতে করতে বেলা 10টা বেজে গেল। কাজের মেয়ে দেরি করে আসার কারণ জিজ্ঞাসা করলো আফরোজা। এত দেরি হলো কেন? কাজের মেয়ে বলল, আজ শুক্রবার আম্মা, আর শুক্রবার আমার দেরি করে আসার নির্দেশ। ভাই ভাবিকে সারা সপ্তাহ অফিস করে আর এই দিনে সকালে একটু ঘুমায়। এই তো একটু পর ভাবি এক্কেবারে গোসল শেষ কইরা বাহির হইব। চা বানাতে বানাতে ভাইজান বের হবে। আফরোজা বেগম কিছু বলল না। বাড়ির বউ সে কিনা বেলা 11টায় উঠে। এভাবে সংসার হয় নাকি? কাজের লোকের কথা মতো কিছু সময় পর দরজা খুলে ভেজা চুলে তোয়ালা পেঁচিয়ে বেরিয়ে এলো নাহার। এসে রান্নাঘরে ঢুকে চা বানানোর প্রস্তুতি নিচ্ছিল। আফরোজা বেগম মনে মনে মুচকে হাসছে, কারণ সে দেখতে চায় যখন রাজীব মুনিয়ার ঘর থেকে বের হবে তখন নাহারের মুখটা কেমন হয়, নাহারের চোখে কতটা বিস্ময় থাকে। পরোটা ছেড়ে মুখে দিতে আকাশের কুসুম চিন্তায় বিভোর ছিল সে। পরমুহূর্তে রাজীব যখন নাহারের রুম থেকে বের হলো তখন খাবার গিলতে গিয়েও ভুলে গেল আফরোজা। রাজীব যদি নাহারের সাথে থাকে তবে মুনিয়ার ঘরে কে ছিল? নাহারের পেছন পেছন রাজীব বিকেলবেলা ছাদে উঠেছে। ছাদের একটা কোণে তাদের লাগানো টমেটো গাছ ধরেছে। দেশি টমেটো খেতে বেশ ভালো লাগে। নাহারকে আসতে দেখে পিছনে সে ছাদে এলো। স্ত্রীর সাথে ভাব জমানোর যথেষ্ট চেষ্টা চলছে। গত রাতে শারীরিক মান অভিমান ভাঙলেও নাহার নাক ফোলানো কমেনি। রাজীব জানে যে অবধি মুনিয়া এই বাসায় আছে এই মেয়েটার নাক ফোলানো কমবে না। তাদের দূর থেকে দেখেছিল একজন, কাছাকাছি এগিয়ে আসতে সে কিছু একটার আভাস পেল। কেমন বিশ্রী আষ্টে গন্ধ। তার ভেতরকার অস্বস্তিকে চাপিয়ে রেখে এগিয়ে গিয়ে বলল, जिसके इश्क का तारी करी लगी उसे जिंदगी क्यों না ভারী লাগি। রাজীব পিছনে তাকিয়ে দেখল 25 এক মেয়ে দাঁড়িয়ে আছে। সফেদ রঙা তার গায়ে পোশাক, ঠোঁট দুটোর জন্য কাশ্মীরে আঙ্গুল, সরু সরু হাতের নখ দিয়ে কানের পিঠে চুল গুজে দিল মেয়েটা। রাজীব বিস্মিত সে বলল, পারিজাত, কেমন আছেন? আমি ভালো, কিন্তু আপনাকে দেখে ভালো মনে হচ্ছে না। আপনি অভিমানের ভার নিতে পারছেন না? আপনার ভাবির রাগ জায়েজ আছে মোহতরমা। পারিজাত পুনরায় একবার নাহারের দিকে তাকালো। অমায়িক হাসিটা ঠোঁটে ঝুলিয়ে বলল, আপনার গাছের টমেটোর উপর আমার ভীষণ আগ্রহ। কি করে যত্ন ছাড়া তারা বেড়ে উঠছে। সৌজন্যের খাতিরে নাহার দুটো টমেটো এগিয়ে দিল। পারিজাত স্বভাবসুলভ হাসিটা মুখে ফুটিয়ে সে নাহারের হাতটা ধরে ফেলল। তার কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ দেখা দিলেও সে বুঝতে দিল না। রাজীবের দিকে তাকিয়ে বলল, জোরপুত্রের গর্ভধানী হাতের গাছের যত্ন ছাড়াই ফল হওয়াটাই স্বাভাবিক, কিছু নয় রাজীব ভাই। অবাক হওয়ার শেষ পর্যায়ে চলে গেল দুজনে, কারণ নাহার মা হতে চলছে এই কথা কাউকে বলা হয়নি। এমনকি নাহার বাবার বাড়ির কাউকেই জানে না। তাছাড়া গতকাল ডাক্তার বলিয়েছিল আল্ট্রাসাউন্ড করিয়ে নেওয়ার কথা। সে কিছু একটা এমন ইঙ্গিত দিয়েছিল বটে। পারিজাত নাহারের হাত ছেড়ে দিয়ে বলল, আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন ভাবি? এখানে? না, এখানে নয়, আপনার বাসায়। রাজীব কিছুটা অবাক হলো, কারণ রাজীব থাকে 4 তলায়, যেখানে পারিজাত থাকে 7 তলায়। ছাদ থেকে যাওয়ার সময় পারিজাতের ফ্ল্যাট আগে পড়বে, অথচ নাহারের কাছে পানি খেতে চাওয়ার মানে কি? নাহার মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু পারিজাত বলল, আপনার বাসায় ঢুকে আপনি কারো দিকে তাকাবেন না। কেবল যেখান থেকে নিয়মিত পানি গ্রহণ করেন সেখান থেকে আমাকে এক গ্লাস পানি দিবেন। পিছন দিকে তাকিয়ে আমাদের দেখবেন না, সামনে এগিয়ে যাবেন এবং সামনের দিকে এগিয়ে এসেই আমাকে পানিটা দিবেন। কথাটা শেষ করে স্বভাবসুলভ হাসিটা হাসলো পারিজাত। নাহার ঠিক তাই তাই করলো, যা যা বলেছিল। ড্রয়িং রুমে বসে রাজীব পারিজাতকে জিজ্ঞাসা করলো, আমার কেন মনে হয় আপনি এদেশীয় নন? আমি এই দেশের। দাদা মা ছিলেন পাকিস্তানি, কিন্তু বিয়ে করেছিলেন এই দেশের মানুষকে। আবার আমার মা ইরানি নারী। দাদি এবং মায়ের দিকটা পেয়েছি। আর আপনার স্বামী? আমার স্বামী? পারিজাত হাসলো। এই হাসিতে যন্ত্রণা আছে। সে হাসিতে যন্ত্রণা লুকিয়ে বলল,
আমি স্বামী তুর্কীয় বংশ। মাত্র 30 বছর বয়সে যখন তার মৃত্যু হলো আমি এখানে চলে এলাম। বাদ দিন এসব কথা। নাহার ততক্ষণে পানি নিয়ে আসলো। পারিজাত পানির গ্লাস হাতে নিতেই সেটা লাল রং ধারণ করলো। বিদঘুটে লাল রং যাকে বলে, অথচ পানি মাত্র নাহারের তার হাতে দিয়েছিল। আপনাদের বাসায় আর কে কে আছে? আমার মা এবং আপনার দ্বিতীয় স্ত্রী। আপনি এটাও কি করে জানেন? ভাবি, আপনি তো আমাকে দেখলেন। কখন? যখন আমি আপনার হাত ধরেছিলাম। পারিজাত, আপনি প্রয়োজন নেই। জাদুতে বিশ্বাস করেন? করতে হবে। এটা কালা জাদু। আপনার এই সংসার থেকে সরিয়ে দিবে। তারা জানে না আপনি গর্ভবতী। জানলে আপনার পেটের সন্তানকে সওদা করবে। আজকের কাজ আপনি আর রাজীব ভাই এই ফ্ল্যাট ছাড়বেন। কেবল তাই নয়, কিছুই নেবেন না। কে করেছে? আপনার হাতে আংটিটা কই ফেলে দিয়েছেন? কোন আংটি? যেটা আপনার দ্বিতীয় শ্বশুর আপনাকে দিয়েছিল। আছে ওয়াশরুমের বেসিনের টেবিলে। নেই, কারণ আপনি ওখানে ফেলেননি। আপনি কেবল খুলে রেখেছেন। নাহার উত্তেজিত হয়ে যাচ্ছিল। তাকে সামাল দিয়ে পারিজাত বলল, আপনি গতরাতে ঠিক আভাস পেয়েছিলেন। আপনার স্বামীর উপর কামবাসনার তন্ত্র করা হয়েছিল। খোদার কালামের জোর ভিন্ন। যদি একবার দ্বিতীয় স্ত্রীর সাথে তার মিলন হয় তাহলে সে আর আপনার থাকবে না। না, ওই স্ত্রীর থাকবে। সে কারিনের কবলে চলে যাবে। কারিন? ওরা ওদের সিদ্ধ হাসিলের জন্য মুনিয়ার মৃত স্বামী কারিনকে আহ্বান করেছিল। ভয়ে হাত পা কাঁপছিল নাহারের। রাজীবের অস্বস্তি হচ্ছিল, কিন্তু পারিজাতের কথা ফেলে দেওয়ার মতো নয়। তারা বলল, আমরা কোথায় যাব? যে কোনো জায়গায়। তবে হ্যাঁ, আপনাকে ত্যাগ করতে হবে যে রাজীব ভাই। কেমন ত্যাগ? সমস্যার সমাধান করতে হলে এর পিছনে ব্যক্তিদের শাস্তি পেতে হবে। আমি দেওয়ার কিছুই না। তারা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যাকে এনে সে কার্যসিদ্ধি না করতে পারল, আহ্বানকারী রেহাই দেয় না। আমার মা বাঁচবে না। সৃষ্টিকর্তা দয়াময় প্রার্থনা করুন কিছু নেবেন না এই বাসা থেকে। এখান থেকে বের হয়ে পশ্চিম দক্ষিণের দিকে অবস্থান করুন। যা যা বলছি তেমন করবেন। প্রতিদিন রান্না এক জায়গায় করবেন এবং মাটির চুলার ভিতরে একটা ডিম রাখবেন। ঠিক 41 দিন বাদে ডিমটা তুলবেন। যদি দেখেন ডিমটা পুড়ে গেছে তাহলে ভাববেন কোনো কিছু আমি করতে পারিনি। আর যদি দেখেন ডিমটা অক্ষত থাকে, কুসুম অবধি না জমে, তাহলে ভাববেন আপনারা মুক্ত। লুকাইয়ে করা পদ্ধতি বলে দিয়েছি। নিয়মকানুন মানুন। কাউকে এই বিষয়ে কিছু বলবেন না। আজ থেকে 41 দিন আপনারা কারোর সাথে যোগাযোগ রাখবেন না, যাই হোক না কেন। ফোনটা রেখে যান। সব কিছু? নাহার রাজীবের চলে যাওয়ার পর পারিজাত স্মিত হাসল। ওয়াশরুম থেকে উজু করে এসে ড্রয়িং রুমের মাঝে সে স্পষ্ট দেখতে পাচ্ছে মুনিয়া তার শাশুড়ি কবরেজের বাড়ি থেকে বসে আছে অন্ধকার ঘরে। পারিজাত পুনরায় হাসল। তার ভয় লাগছে না। ধীরে ধীরে কোরআনের দিকে নির্দিষ্ট আয়াত ও ওয়াজিফা পাঠ শুরু করলো। ধীরে ধীরে চারপাশ ভারী হয়ে উঠছে পশা শুয়োরের মাংস এবং মাংসের গন্ধ। পরিশিষ্ট 41 দিন পর রাজীব অফিসে এসেছে। মেডিকেল ইস্যু দেখিয়ে ছুটি নিয়েছিল। এই 41 দিনের মাঝে আজ নতুন করে মাটির চুলার শেষ রান্না। পারিজাত বলেছিল 41 দিন পর সে ফ্ল্যাটে ফিরতে পারবে, কিন্তু তবুও মন সায় দিল না। নতুন একটা ফোন কিনে পুরনো সিমটা চালু করলো। একের পর এক কল, মেসেজ। রাজীবের মা হাসপাতালে স্ট্রোক করে প্যারালাইসিস। আর মুনিয়ার খবর দিল আরেক মামাতো ভাই। সে নাকি খুব ভয় পায়। তার মৃত স্বামী নাকি প্রতি রাতে আসে, তার সাথে শারীরিক মেলামেশা করে। প্রতি রাতে মেয়েটা অসহনীয় যন্ত্রণায় চিৎকার করে। ডাক্তার কবিরাজ কিছুই লাভ হচ্ছে না। রাজীব ফেরার পথে মাকে দেখতে হাসপাতালে গেল। তার মা তাকে দেখে কেবল কাঁদল। তারা চলে যাওয়ার 3 দিন পর তার মায়ের এমন হয়েছে। রাজীব দায়িত্ব এড়ালো না। একজন মহিলা ঠিক করলো মায়ের দেখাশোনার জন্য তাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিবে এবং মাসের মাস টাকা পাঠাবে। বাসায় ফিরে খুব চেনা কণ্ঠস্বর শুনতে পেল রাজীব। ড্রয়িং রুমে নাহারের সাথে বসে কথা বলছে পারিজাত। তাকে দেখে রাজীব খুশি হলো। সে অনেক উপকার করছে। মাটির চুলা থেকে ডিমটা পারিজাত নিজেই তুলল। একটা বাটিতে ডিমটা নিয়ে ভাঙতেই দেখা গেল সেটা ফ্রেশ। মনে হচ্ছে মাত্র দোকান থেকে কিনে হয়েছে। আপনার বাসায় ফিরতে পারেন। তারা কৃতকর্মের শাস্তি পেয়েছে। আপনারা সুস্থ আছেন এখন। নাহার খেয়াল করলেও পারিজাতের একটা পায়ে চোট লেগেছে। সে খুঁড়িয়ে আসছে। তাকে জিজ্ঞাসা করতে সে বলল, পারিজাতদের শারীরিক আঘাত ভাঙতে পারে না। পারিজাত হেরে গেলে আপনাদের কী হবে? সে বেরিয়ে যাচ্ছিল বাসা থেকে। নাহার আর রাজীব তাকে পেছন থেকে ডেকে বলল, কোথায় যাচ্ছেন? রাতে থেকে যান। পারিজাত তার স্বভাবসুলভ হাসি দিয়ে বলল, আবার কোনো এক নাহারের কাছে যাচ্ছি
যে অপেক্ষায় বসে আছে পারিজাত কখন আসবে। সমাপ্ত। পারিজাত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।